আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটু জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ফাইজা, হ্যালো স্যার। আন্না আক্তার, ওয়ালাইকুম আসসালাম। জায়েদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। মারিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভে আছেন একটু দ্রুত জানিয়ে দিবেন আমার ভয়েস এবং আমার স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। রশিদ মামুন, ওয়ালাইকুম আসসালাম স্যার। যারা লাইভে যুক্ত আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফাইজা, সবকিছু ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আজকে অন্যান্য দিনের তুলনায় গরম অনেক কম। গরম নাই বললেই চলে, এক প্রকার ঠান্ডাই বলা চলে। সো আজকে কিন্তু আমরা অনেকক্ষণ পড়তে পারবো। সো আপনারা এই মাইন্ড নিয়ে লাইভে যুক্ত হন যেন আজকে আমরা অনেকক্ষণ পড়তে পারি, কারণ আজকে ঠান্ডা দিন এবং আমরা ধীর ও সুস্থভাবে ভালোভাবে অনেকক্ষণ পড়াশোনা করব। লাস্ট কয়দিন গরমের জন্য, তাপ অতিরিক্ত থাকার কারণের জন্য আমি নিজের ঠিকঠাক মতো ওইভাবে পড়াতে পারি নাই বা ওইভাবে সময় দিতে পারি নাই। আর যারা আমাদের ব্যাচে নতুন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা পুরো আগের রেকর্ড ক্লাসগুলো একটু দয়া করে দেখে নেবেন। আমাদের আগের রেকর্ড ক্লাসগুলো দয়া করে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। ইভা, ওয়ালাইকুম আসসালাম। আজ 3 অবধি পড়বো মানে 3টা অবধি বুঝাইছেন? 3টা অবধি পড়ানোর আমার অভিজ্ঞতা আছে। আমার 3টা পর্যন্ত পড়ানোর অভিজ্ঞতা আছে। আমার অনেক পড়াইছি, অনেক। ওকে, আমরা কিন্তু একদম 9টা বাজার সাথে সাথে শুরু করে দিব। ভাইয়া কি অসুস্থ? আমি হালকা জ্বর, গতকাল বৃষ্টিতে ভিজছিলাম। গতকাল না, এর আগের দিন ভিজে হালকা জ্বর চলে আসছে। প্যারাসিটামল খাইছি, আর ঠিক হয়ে যাবে। আমিন, ওয়ালাইকুম আসসালাম। যারা নতুন আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা রেকর্ড ক্লাসগুলো কিন্তু মাস্ট দেখে নেবেন। রেকর্ড ক্লাসগুলো কিন্তু মাস্ট দেখে নেবেন। 58 বাজে 2 মিনিট পরে আমরা শুরু করে দিব। আমরা আজকে কি কি পড়বো আমরা একটু দেখে নেই। আমরা আজকে 4টা ওয়েবসাইটের স্ট্রাকচার পড়বো। ওয়েবসাইটের কি কি গঠন হতে পারে, 4টা স্ট্রাকচারের বিস্তারিত পড়বো এবং কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা ওইগুলা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা বেসিক HTML কিছু কোড দেখব, এই যে এগুলা। ঠিক আছে, এখান থেকে আমরা টেক্সট ফরম্যাটিং দেখব। টেক্সট ফরম্যাটিং আছে, ঠিক আছে, এগুলা সবই টেক্সট ফরম্যাটিং। তারপরে লেখা কালার করা, ইমেজ কিভাবে যুক্ত করতে হয়। তারপরে আছে হাইপারলিংক। তারপরে আমরা যেটা পড়বো সেটা রো স্প্যান এবং কল স্প্যান, এবং এটাই কিন্তু আমাদের চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং রো স্প্যান কল স্প্যানের এমন কিছু প্র্যাকটিক্যাল পড়বো যেন পরীক্ষার হলে এখান থেকে আমাদের শতভাগ কমন পড়ে। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল দেখবো, যেমন এই যে এক্সাম্পল নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট। এটা ধরে নেন পরীক্ষার হলে 90% এসে গেছে। এটা 2024 ব্যাচ
বিশেষ করে হচ্ছে রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট, চিটাগাং এবং হচ্ছে ঢাকা, এই বোর্ডে যারা আছেন তারা 90% ধরে নেন এটা চলে আসছে। যদি এটা না আসে তাহলে হচ্ছে যে এটা, যদিও এটা সিমিলার, এই যে এটা এক্সাম্পল নাম্বার 3, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু একই সাথে আমাদের অনেক জিনিসই কভার হবে। এটা মূলত হচ্ছে টেবিল এবং হচ্ছে রোজ পেন কলসপেন থেকে। আমি অনেক আস্তে কথা বলছি অন্যান্য দিনের তুলনায়, আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন আপনারা আমার ভয়েস ঠিকঠাক স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমি আরো লাউডে কথা বলবো কিনা। আমি একটু অসুস্থ থাকার কারণে আমি খুবই আস্তে কথা বলছি। সব ঠিক থাকলে আমরা এখানে ক্লাস শুরু করে দিব। আর শুরুতে বলে নিচ্ছি আপনারা একটু মন মাইন্ড একটু ওইভাবে সেট আপ করে বসেন যেন আজকে আমরা দীর্ঘক্ষণ ক্লাস করতে পারি। ফাইজা, ঠিক আছে, প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, 9টা বেজে গেছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, আমি গত ক্লাসে ওয়েবসাইট স্ট্রাকচার নিয়ে কিছুটা বলেছিলাম। আমি শুরু করার আগে আমি আরেকটু বলি, আমি ওয়েবসাইটকে একটা দোকানের সাথে কম্পেয়ার করেছিলাম। ওয়েবসাইটকে কম্পেয়ার করেছিলাম হচ্ছে পাড়ার একটা দোকানের সাথে। আচ্ছা, সবুজ কালার এটা কি ভালো দেখা যায় না রেড নিয়ে কাজ করব? তো বললেন তো আমাকে, রেড না সবুজ কোনটা ভালো দেখা যায়? ওয়েবসাইট এবং হচ্ছে একটা পাড়ার দোকান। আমি কিভাবে ওয়েবসাইটের সাথে একটা পাড়ার দোকান চিন্তা করছিলাম, আমি পাড়ায় একটা দোকান দিতে যাব, তখন আমি ফার্স্টে জিনিসটা চিন্তা করব যে আমার দোকানটা কিসের দোকান হবে, অর্থাৎ আমি কি জিনিস নিয়ে আমি এখানে বিজনেস করব, ঠিক আছে, কি কি মাল রাখবো। তারপরে আমি এই পয়েন্টের উপরে চিন্তা করে আমি কি করব, আমার দোকানের স্ট্রাকচারটা সাজাবো, যেটা আমি অলরেডি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমার দোকানে যদি আমি এক টাইপের জিনিস রাখি যে স্ট্রাকচার হবে, অন্য টাইপের জিনিস রাখলে কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হবে। আপনি যদি আপনার পাড়ার দোকানের কথা চিন্তা করেন বা আপনার বাজারের দোকানের কথা চিন্তা করেন, মনে করেন আপনার বাজারে 70টা দোকান আছে, 70টা দোকানের স্ট্রাকচার বা গঠন কি সেম? একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো। না, এক একটা দোকানের স্ট্রাকচার এক এক রকম হবে। হয়তোবা কিছু দোকানের স্ট্রাকচার সিমিলার হবে। কাদের বলেন তো? যারা মনে করেন এই যে তেল, ডাল, চাল এই জিনিসগুলো বিক্রি করে, ওদের দোকানের সব দোকানের স্ট্রাকচার দেখবেন যে এক ক্যাটাগরি থাকবে। যারা মনে করেন যে শুধু মনে করেন যে বিক্রি করে, কসমেটিক্স বিক্রি করে, ওদের দোকানের স্ট্রাকচার দেখবেন যে অন্যরকম থাকবে। যারা ক্লথিং আইটেম বিক্রি করে, শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, ওদের দোকানের স্ট্রাকচার দেখবেন যে অন্যরকম থাকবে। যারা দর্জি, সেলাই করে, ওদের দোকানের স্ট্রাকচার দেখবেন যে এক এক রকম থাকবে। তার মানে পাড়ার দোকানের কথা যদি চিন্তা করি, আমার দোকানটা কিসের দোকান হবে, কিসের ব্যবসা করব, ওইটার উপর ডিপেন্ড করে আমি কি করি, আমার দোকানের স্ট্রাকচার বা গঠনটা তৈরি করে থাকি। ওয়েবসাইটের ক্ষেত্রেও ভিন্ন কোনো কিছুই না, সেম। আমার ওয়েবসাইটটা কি ওয়েবসাইট হবে? আমার ওয়েবসাইটটা কি এডুকেশনমূলক ওয়েবসাইট হবে? আমার ওয়েবসাইটটা কি ই কমার্স ওয়েবসাইট হবে? আমার ওয়েবসাইটটা কি একটা অর্গানাইজেশন ওয়েবসাইট হবে? বা এটসেট্রা, এরকম অনেক কিছুই হতে পারে, রাইট? আমার এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমি আমার ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার দাঁড় করাবো। তার মধ্যে 4 ধরনের স্ট্রাকচার আছে। ডেভেলপাররা এই 4 ধরনের স্ট্রাকচার থেকে যে কোনো একটা স্ট্রাকচার তার মতো করে ডিজাইন করে একটা ওয়েবসাইট গঠন করে। আশা করছি এতটুকু বুঝতে পারছেন। স্ট্রাকচারগুলো কি কি? একটা হচ্ছে ট্রি স্ট্রাকচার, একটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার, একটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, আর একটা হচ্ছে হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন স্ট্রাকচার। এখন আমরা দেখব ট্রি স্ট্রাকচার কি এবং তাকে কেন আমরা ট্রি স্ট্রাকচার বলতেছি এবং তার সুবিধা কি এবং হচ্ছে অসুবিধা কি। ওকে, দেখেন, হায়ারার্কিক্যাল বা হচ্ছে ট্রি স্ট্রাকচার। ট্রি মানে কি বলেন তো? ইংরেজিতে ট্রি, বাংলা এটার সাথে কি বলা যায়? বাংলায় কি বলি আমরা? এটাকে গাছ, রাইট? এটাকে কেন ট্রি স্ট্রাকচার বলা হচ্ছে বা এটাকে কেন গাছ বলা হচ্ছে? কারণ হচ্ছে গাছের যেরকম শাখা উপশাখা থাকে, এটা মনে করেন গাছ, হ্যাঁ,
গাছের কিরকম থাকে, শাখা উপশাখা থাকে না, ডালপালা বেড়ে গেছে, ডাল এরকম, হ্যাঁ এরকম ডাল, শাখা উপশাখা বের হয়ে গেছে একটা গাছের। ট্রি স্ট্রাকচারও সেম, একটা ডাল থেকে এরকম শাখা উপশাখা গুলো বের হয়ে যায়, যেই কারণে তাকে বলা হয় হচ্ছে ট্রি স্ট্রাকচার। আমরা একটু চিত্রটার দিকে তাকালে বুঝে যাব, তারপরে আমরা বর্ণনায় যাব। একটু যদি চিত্রটা খেয়াল করেন, আমি একটু হয়তো জুম আউট করলে আমি পুরো চিত্রটা দেখাতে পারবো। এই যে দেখেন, আশা করছি আপনারা দেখতে পারতেছেন। আমরা বলেছিলাম একটা ওয়েবসাইটে অনেকগুলা কি থাকবে, ওয়েব পেজ থাকবে। একটা ওয়েবসাইটে অনেকগুলা কি থাকবে, ওয়েব পেজ থাকবে। অনেকগুলা ওয়েব পেজ মিলে কিন্তু একটা ওয়েবসাইট গঠিত হয়। গত ক্লাসে আমরা ওয়েব পেজ, হোম পেজ, ওয়েবসাইট এগুলো ডেফিনেশন পড়েছিলাম, রাইট? এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়েব পেজ, প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়েব পেজ। এটা হচ্ছে হোম পেজ। এই পেজ থেকে এই দুইটা পেজ তৈরি হলো, এই পেজ আর হচ্ছে এই পেজ। এই পেজ থেকে আবার এই দুইটা পেজ তৈরি হলো, এই পেজ থেকে আবার এই দুইটা পেজ তৈরি হলো। হয়তো বা এখানে সীমাবদ্ধ না হতে পারে, এই পেজ থেকে আরো 3টা পেজ তৈরি হতে পারে, এখান থেকে আরো 2টা তৈরি হতে পারে, এখান থেকে আরো একটা তৈরি হতে পারে, এখান থেকে আরো 4টা তৈরি হতে পারে। মানে স্ট্রাকচারটা কিরকম থাকবে, গঠনটা কিরকম থাকবে, গাছের যেরকম একটা ডাল থেকে 2টা ডাল হয়, 2টা ডাল থেকে 4টা ডাল হয়, সেম স্ট্রাকচারটা যেটা গঠিত হবে তাকেই আমরা বলবো হচ্ছে ওয়েবসাইটের ভাষায় ট্রি স্ট্রাকচার। আমরা বলবো তাকে ট্রি স্ট্রাকচার। এখন এটার বাস্তবিক উদাহরণটা কেমন হতে পারে, আমি একটা উদাহরণ দেই। মনে করেন আপনার কলেজের এমন একটা স্ট্রাকচার আছে, এটা মনে করেন আপনার কলেজের ওয়েবসাইট, এবং হচ্ছে এটা মনে করেন সায়েন্স ডিপার্টমেন্ট, মনে করেন না সায়েন্স না, এটা মনে করেন আপনার কলেজের সকল কিছু এখানে আছে, এটা মনে করেন আপনার কলেজের নাম। ওকে, আপনার কলেজকে আরেকটা 2টা সাব ক্যাটাগরিতে ভাগ করছে, একটা মনে করেন সায়েন্সের জন্য, আর একটা মনে করেন আর্টসের জন্য। একটা মানুষ যখন কলেজ এখানে যখন ক্লিক করবে বা এখানে যখন আসবে, আসার পর সে 2টা পেজ দেখতে পারবে, সায়েন্স আর একটা হচ্ছে আর্টস নামে, এরকম 2টা পেজ দেখতে পারবে। সে যখন সায়েন্সে ক্লিক করবে তখন সে আরো 2টা পেজ শো হবে, আরো 2টা পেজ দেখতে পারবে। একটা মনে করেন যে যাদের মেজর হচ্ছে হায়ার ম্যাথ, আরেকটা ক্যাটাগরি হচ্ছে যাদের মেজর মনে করেন বায়োলজি। এখন আসি মেইন কথায়, আপনাকে যদি বলা হয় যে অমুক কলেজের বায়োলজি স্টুডেন্টের কাছে যাও, তাহলে তুমি বায়োলজি স্টুডেন্টের কাছে কিভাবে আসবা? প্রথমে কলেজ সিলেক্ট করবা, কলেজ সিলেক্ট করে তুমি কি সায়েন্সে যাবা না আর্টসে যাবা? যেহেতু আমি বায়োলজি সিলেক্ট করব, আর্টসে গেলে তো আমি অবশ্যই বায়োলজি পাবো না, আমাকে সায়েন্সে আসতে হবে। সায়েন্স থেকে পরে আমি যাব কোথায়, হায়ার ম্যাথে যাব না বায়োলজিতে যাব? যেহেতু আমাকে বায়োলজি সিলেক্ট করতে বলছে, তার মানে বায়োলজিতে আসবো। এই যে একটার পর আরেকটা, আরেকটার পর থেকে যে আরেকটা, এই স্ট্রাকচার এইভাবে গঠন করা হয়েছে বলে এটাকে বলা হয় হচ্ছে ট্রি স্ট্রাকচার। মানে তার সাব ক্যাটাগরি থাকবে। আর্টস এর মধ্যে আরেকবার কিরকম থাকতে পারে, এরকম যে 1 থেকে 100 রুল যার তারা হচ্ছে এই পেজে, আবার 101 থেকে 200 রুল যার তারা হচ্ছে এই পেজে। আমাকে যদি বলা হয় 120 রুল নাম্বার সে কোথায় আছে তার কাছে যাও, আমি কিভাবে যাব? 120 রুল এবং হচ্ছে বলছে সে আর্টসে পড়ে, তাহলে আমি তার কাছে কিভাবে আসব? কলেজ থেকে আর্টসে আসবো। আর্টস থেকে আমি 1 থেকে 100-তে আসবো না, কারণ আমাকে বলছে 120, তার মানে 120 কোথায় পাবো? আমি এই পেজে পাবো, তার মানে আমি এই পেজে আসবো। ঠিক আছে, এই পেজের সুবিধা কি দেখেন তো? এই পেজের সুবিধা হচ্ছে আমি গিয়ে কাজটা করতে পারতেছি, আমার কোথায় যেতে হবে, কোথায় গেলে আমি ডাটা পাবো, কোথায় থেকে আমি ডাটা নিয়ে কাজ করতে পারবো, এটা কিন্তু আমাকে এক ধাপের পর আরেক ধাপ, আরেক ধাপের পর ধাপ গিয়ে গিয়ে কিন্তু আমাকে খুঁজে বের করে করতে হচ্ছে, এবং আমি কিন্তু এক্সাক্ট সহজে বের করে ফেলতে পারতেছি। আমাকে যদি এই সমস্ত কিছু যদি একটা এলোমেলো জায়গায় থাকতো, তাহলে কিন্তু আমাকে খুঁজে বের করতে হইতো। কিন্তু ট্রি স্ট্রাকচারে আলাদা করে ভাগ থাকার কারণে, যেমন এখানে গেলে আমি সায়েন্স পাবো, এখানে গেলে আর্টস পাবো, এটা কি আলাদা করে ভাগ করা, আমাকে খুঁজতে হবে না। কারণ এইখানে যদি সায়েন্সের স্টুডেন্ট থাকতো, এখানে যদি আর্টস থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে খুঁজে বের করতে কষ্ট হইতো। যখন আমি আলাদা করে ফেলতেছি এটা সায়েন্স, এটা আর্টস, তখন কিন্তু আমাকে খুঁজে বের করতে সুবিধা হচ্ছে। এবং আরেকটা মজার ঘটনা, যেটা মেজর যেখান থেকে প্রশ্ন আসবে এবং যে উদাহরণ দিয়ে প্রশ্নগুলো তৈরি করা হবে, সেটা হচ্ছে
এই পেজ থেকে কি হচ্ছে দেখেন, এটা মনে করেন 1, এটা মনে করেন 2, এটা মনে করেন 3, এটা মনে করেন 4 নাম্বার পেজ। দেখেন আমি যদি 3 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে যেতে চাই তাহলে কি আমি ডিরেক্ট যেতে পারবো? উত্তর হচ্ছে না, আমি ডিরেক্ট যেতে পারবো না। আমি যেই পথ ধরে আমি 3 নাম্বার পেজে আসছি সেই পথ ধরেই কিন্তু আমাকে 1 নাম্বার পেজে যেতে হবে। আমি চাইলেই 3 নাম্বার পেজ থেকে হুট করে 1 নাম্বার পেজে চলে যেতে পারবো না। আমাকে তাহলে কিভাবে যেতে হবে? 3 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজে যেতে হবে, 2 নাম্বার পেজ থেকে পরে 1 নাম্বার পেজ যেতে হবে। ওকে, সেম আমি যদি 4 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে যেতে চাই আমি কিন্তু এরকম ডিরেক্ট চলে যেতে পারবো না। আমাকে 4 নাম্বার পেজ থেকে ভায়া 2 নাম্বার পেজ হয়ে পরে কিন্তু আমাকে 1 নাম্বার পেজে যেতে হবে। এটা হচ্ছে তার একটা বড় অসুবিধা। এইটাকে আপনারা অন্যভাবেও কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন। মনে করেন এটা হচ্ছে আপনার দাদা, এটা হচ্ছে আপনার বাবা, এটা হচ্ছে আপনার চাচা। মানে হচ্ছে আপনার দাদার 2 জন সন্তান, একটা হচ্ছে আপনার বাবা আর একটা হচ্ছে আপনার চাচা। আপনার বাবার আবার 2টা সন্তান, একটা হচ্ছেন আপনি আর একটা হচ্ছে আপনার ছোট বোন। আপনার চাচার আবার 2টা সন্তান, একটা মনে করেন ও আর একটা মনে করেন ও। এখন সে কিন্তু ডিরেক্ট দাদা থেকে কিন্তু ডিরেক্ট নাতি হয়ে যায় নাই, রাইট? দাদা থেকে কিন্তু ডিরেক্ট নাতি হয়ে যায় না, দাদা থেকে কি হয়েছে চাচা, চাচা থেকে কি হয়েছে পরে মেয়ে। ব্যাপারটা এক্সাক্ট এরকমই কাজ করে এখানে। হ্যাঁ, আমি যদি এই পেজ থেকে, হ্যাঁ এটা মনে করেন, আমি আরেকটু ভালোভাবে বোঝাই, এটা মনে করেন 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6 এবং এটা হচ্ছে 7। এখন যে কথাটা বলবো, আমাকে যদি বলা হয় এই 7 নাম্বার পেজ থেকে তুমি 5 নাম্বার পেজে আসো। হ্যাঁ, মনে করো আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে এখানে কি আছে, আর্টসের 101 থেকে 200-র মধ্যে রুল যার। আমি মনে করো আমাকে স্যার বলল যে তুমি বায়োলজি ডিপার্টমেন্টে যাও, আমি ভুলক্রমে আমি আর্টসের এই পেজে চলে আসলাম, তাহলে আমাকে তো আবার ব্যাক করে আমার বায়োলজি ডিপার্টমেন্টে আসতে হবে, যেহেতু আমি এখান থেকে আমি ভুলে চলে আসছি। এখন আমার প্রশ্ন, আমি কি এইখান থেকে ডিরেক্ট এই পেজে চলে আসতে পারবো? আমি এখানে ভুল করে চলে আসছি, আমি কি ডিরেক্ট এখান থেকে চলে আসতে পারবো এখান থেকে এখানে? না, আমাকে কি করতে হবে, ড্রাইভারকে বলতে হবে ড্রাইভার গাড়ি ভুল জায়গায় চলে আসছি। ড্রাইভার কি করবে, আবার সেম আগের জায়গায় যাবে, এখান থেকে এখানে আসবে, এইখান থেকে এখানে আসবে, এইখান থেকে এখানে আসবে, তারপরে এখান থেকে সেইখানে আসবে। মানে হচ্ছে যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমি এই পেজ থেকে এই পেজে চলে আসতে পারবো না, 7 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজে চলে আসতে পারবো না, বা 6 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজে চলে আসতে পারবো না। আমি যদি 6 নাম্বার থেকে 4 নাম্বারে আসতে চাই আমাকে এই মেথডগুলো হয়ে আসতে হবে। আমি চাইলে 6 থেকে 3-এ ডিরেক্ট চলে যেতে পারবো, এইটা আমি পারবো, এবং 3 থেকে 1-এ ডিরেক্ট চলে যেতে পারবো। আমি যদি আবার 6 থেকে 1-এ যেতে চাই, মানে এই পেজ থেকে এই পেজে যেতে চাই, তাহলে আমাকে ভায়া এই পেজ হয়ে কিন্তু এই পেজে আমাকে আসতে হবে। এই সমস্ত যত ওয়েবসাইট গঠিত হবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্রি স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচার নিয়ে যদি কারো কোনো সমস্যা, সুবিধা অসুবিধা, প্রশ্ন থাকে আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন। কোথাও যদি কেউ না বুঝে থাকেন, কোথাও যদি কেউ না বুঝে থাকেন ট্রি স্ট্রাকচার আমাকে জানাবেন। আমরা পরবর্তী স্ট্রাকচারে যাচ্ছি। হ্যাঁ, ট্রি স্ট্রাকচার নিয়ে আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। হ্যাঁ, আমরা এবার দেখবো হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। নেটওয়ার্ক, হ্যাঁ এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন। ভাই আপনাকে সিক মনে হচ্ছে। আমি আসলে সিক, আমি ওই দিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর চলে আসছে এবং অসুস্থ শরীর নিয়ে আজকে অফিস করলাম। আমি খুবই আস্তে কথা বলছি সেজন্যই, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় মাস্ট আমাকে জানাবেন, আমি আরেকটু লাউডে কথা বলার চেষ্টা করব। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। তাসনি ভাই এক্সাক্ট থিওরি পড়ালে বোরিং লাগে। প্রিয়া বুঝছে ভাইয়া, খালি শুনলাম বুঝলাম না।
বুঝি ভাই, আনসার সমস্যা নেই। জাকির হোসেন, মহসিন, ওয়ালাইকুম আসসালাম। ট্রি স্ট্রাকচার বুঝেন আপনি? একটু পরবর্তীতে ভাইয়া রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। শুনলেন, বুঝেন না, এটা কোনো কথা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচারটা দেখি। নেটওয়ার্ক স্ট্রাকচারটা এবং উপরে যে আরেকটা স্ট্রাকচার পড়ে আসছে ট্রি, দুইটার মধ্যে মিল হচ্ছে আগেরটাই আমরা কি করতে পারতাম না, এক পেজ থেকে ডিরেক্ট আরেকটা পেজে চলে যেতে পারতাম না। কিন্তু নেটওয়ার্ক স্ট্রাকচারটা হচ্ছে এমন শক্তিশালী একটা স্ট্রাকচার যেখানে আমি কি করতে পারি, যে কোনো পেজ থেকে যে কোনো সময় যে কোনো পেজে চলে যেতে পারবো। এটাই হচ্ছে তার একটা বড় সুবিধা। কেমন এবং তার নাম কেন নেটওয়ার্ক হয়েছে, আগে এটা নিয়ে বলি। তার নাম কেন নেটওয়ার্ক হয়েছে? নেটওয়ার্ক যেমন বিস্তৃত থাকে, এটাও ঠিক তেমন বিস্তৃত থাকে। নেটওয়ার্ক কিরকম ভাবে বিস্তৃত থাকে, মনে করেন এইটা হচ্ছে, মনে করেন একটা ফাঁকা জায়গায় বুঝাই। কোথায় ফাঁকা জায়গা আছে, এইখানে একটু বুঝাই, নেটওয়ার্ক জিনিসটা একটু বুঝাই। নেটওয়ার্ক ব্যাপারটা কিরকম, মনে করেন এটা হচ্ছেন আপনি, ঠিক আছে, আর হচ্ছে আপনার স্কুল বান্ধবী, ঠিক আছে। আপনি স্কুল পাশ করলেন, আপনার বান্ধবীও স্কুল পাশ করলো। আপনি স্কুল পাশ করে আপনি কলেজে গেলেন। কলেজে গেলে আপনার আরো আরো মনে করেন 3টা বন্ধু হয়েছে, সি ডি ই এফ, 4টা বন্ধু হয়েছে। এই বিউ কলেজে, বি আরেক কলেজে ভর্তি হয়েছে। প্রথমে কিন্তু এ বি একই স্কুল থেকে পাশ করছে, প্রথমে কিন্তু এ তারা ফ্রেন্ড ছিল। তারপরে এ এক কলেজে ভর্তি হয়েছে, বি আরেক কলেজে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর যেটা হলো, বির আবার 4টা ফ্রেন্ড হইলো। মনে করেন হচ্ছে যে পি নামে, কিউ নামে, আর নামে এবং হচ্ছে এস নামে। হ্যাঁ, এই পি আবার মনে করেন আরেক কলেজ থেকে আসে, তারও মনে করেন এরকম আরো ফ্রেন্ড আছে। এস মনে করেন আরেক কলেজ থেকে এসে পড়তেছে, তারও এরকম ফ্রেন্ড আছে। আলটিমেটলি একটা সময় যেটা হয় যে এআই এর যে বন্ধুগুলা, এটি যখন আবার বি এর সাথে অটোমেটিক পরিচয় হয়ে যাবে। কিরকম পরিচয় হয়ে যাবে, বি কোনো একদিন এ এর সাথে দেখা করবে আর এ এর সাথে তার ফ্রেন্ড গুলা থাকবে। তখন এ বি কে বলবে ও তো আমার স্কুল ফ্রেন্ড, পরিচয় হও, আর ওরা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। সেম ভাবে বি এর বান্ধবীগুলো এর সাথে পরিচয় করে দিবে। আবার এই যে পি এর যে স্কুল বান্ধবীগুলো আছে, কোনো একদিন কোনো একটা মিটিং এ বি এর সাথে পরিচয় করে দিবে। এরকম ভাবে সবার সবার বন্ধুর সাথে একটা সময় বড় একটা নেটওয়ার্ক তৈরি হবে। এটাই হচ্ছে ভাইয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এটাই হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে। এবার আমরা আমাদের মেন কাজে চলে যাই। এখানেও কিন্তু সেম কাজটাই ঘটছে, সেম নেটওয়ার্কটাই কিন্তু এই জায়গায় ঘটছে। এই জন্য আমরা এখানে কি করতে পারি, একটা পেজ থেকে ডিরেক্ট আরেকটা পেজে চলে আসতে পারি। এটা হচ্ছে পেজ নাম্বার 1, এটা হচ্ছে পেজ নাম্বার 2, এটা হচ্ছে পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 5। এইভাবে একটা মনে করেন ওয়েবসাইট স্ট্রাকচার গঠন করা হলো। এখন আমি কোনো কারণে মনে হইলো আমি পেজ 1 থেকে আমি পেজ 5-এ যাব, পেজ 1 থেকে আমি পেজ 5-এ যাব। আমি কিন্তু পেজ 1 থেকে পেজ 5-এ চলে যেতে পারবো ডিরেক্ট। বা আমার মনে হইলো পেজ 4 থেকে আমি পেজ 2-তে যাব, আমি পেজ 4 থেকে পেজ 2-তে চলে যেতে পারবো। এটাই হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচারের একটা বড় সুবিধা। যে কোনো পেজ থেকে ইচ্ছা করলে যে কোনো পেজে চলে যাওয়া যাবে, কারণ একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্কড ইন থাকে, নেটওয়ার্ক ভাবে সংযুক্ত থাকে, যে কারণে আমি ডিরেক্ট কোনো ভায়া লাগবে না, আমি তার কাছে পৌঁছে যেতে পারবো। কিরকম ভাবে পৌঁছে যেতে পারবো, আমি একটু আগে যেমন আপনাদের বান্ধবীর কথা দিয়ে বলেছিলাম যে এ হচ্ছে আর বি হচ্ছে প্রথমে বান্ধবী ছিল, বি এর বান্ধবী ছিল হচ্ছে পি। যখন আমি এর সাথে এটা পরিচয় করে দিলাম, তখন এও এর বান্ধবী হয়ে গেল। আমাকে কিন্তু এ বি এর ভায়া হয়ে আর যেতে হচ্ছে না। বি যদি আমার বান্ধবী থাকে, তাহলে অটোমেটিক এও কি আমার বান্ধবী হয়ে গেল, রাইট। সেম ভাবে এ এর যে বান্ধবী আছে একটা নতুন, মনে করেন কিউ নামে, সেও কি তখন বি এর বান্ধবী হয়ে যাবে। মানে ব্যাপারটা কিছুটা এরকম যে বন্ধুর বন্ধু বন্ধু হয়, বান্ধবীর বান্ধবী বান্ধবী হয়, এরকম হচ্ছে ব্যাপারটা। ওকে, এখানে থিওরি জিনিসটা আছে, আপনারা এই জিনিসটা আরো ভালোভাবে পড়ে নেবেন। আর থিওরি পড়লে বোরিং লাগে, আমি থিওরিতে এত বেশি সময় নষ্ট করব না। তারপরে আসি লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স। সরল রেখা বুঝেন তো, এমন একটা পেজ গঠন করলেন আপনার স্ট্রাকচারের জন্য, যে ওয়েবসাইটটা হচ্ছে এরকম। আপনি যখন, আপনারা যদি আবেদন না করে দেখেন, দেখবেন যে আপনি যখন স্কুল থেকে কলেজে অ্যাপ্লাই করছেন, তখন দেখবেন যে ওয়েব স্ট্রাকচারটা এরকম ছিল
যে প্রথম একটা পেজ ছিল, এই পেজ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে গেছেন, ওইখানে গিয়ে সাবজেক্ট চয়েস দিছেন, তারপরে পরবর্তী পেজে গেছেন, পেজে গিয়ে কলেজ চয়েস দিছেন, পরবর্তী পেজে গিয়ে সাবমিট দিছেন। এইরকম যতগুলা ওয়েবসাইট আছে তাদেরকে বলবো হচ্ছে আমরা লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোর সুবিধা কি কি, অসুবিধা কি কি? মনে করেন আপনি এই পেজ থেকে কাজ শুরু করছেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এটা হচ্ছে 4 নাম্বার পেজ। আপনি 1 নাম্বার পেজের কাজ শেষ, এখন আপনার নেক্সট দিয়ে 2 নাম্বার পেজে যাইতে হবে। ভালো কথা, আপনি 2 নাম্বার পেজে আসলেন, 2 নাম্বার পেজেও কাজ করলেন, কাজ শেষ করে 3 নাম্বার পেজে আসলেন, এখন 3 নাম্বার পেজের কাজ করবেন। এখন 3 নাম্বার পেজে কাজ করার পর মনে হইলো যে আপনি 1 নাম্বার পেজে কোনো একটা কাজ ভুল তথ্য দিছেন। আপনি যে এখানে মনে করেন রোল নাম্বার ফিল আপ করছিলেন, হ্যাঁ, এই রোল নাম্বারটা মনে করেন ভুল হয়েছে, তখন আপনাকে কি 3 নাম্বার পেজ থেকে রিটার্ন করে আবার কি 1 নাম্বার পেজে আসতে হবে। এখন আপনি কি 3 নাম্বার পেজ থেকে রিটার্ন করে 1 নাম্বার পেজে আসতে পারবেন না? আপনাকে যদি 3 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে আসতে হয় তাহলে কি 2 নাম্বার পেজ বায়া হয়ে কিন্তু 1 নাম্বার পেজে আসতে হবে। আবার আমি কিন্তু চাই 1 নাম্বার পেজ থেকে ডিরেক্ট 4 নাম্বার চলে যেতে পারবো না। আমি যদি 1 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজে যেতে চাই তাহলে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ এবং হচ্ছে পরে 4 নাম্বার পেজ এরকম বায়া হয়ে আসতে হবে। এই সমস্ত স্ট্রাকচারকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। মানে যে সমস্ত ওয়েবসাইট কি হবে, একটা পেজ দিয়ে কাজ শেষ করে নেক্সট দিয়ে আরেকটা পেজে যাব, আরেকটা পেজের কাজ শেষ করে আরেকটা পেজে যাব, এই সমস্ত ওয়েবসাইটকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স ওয়েবসাইট। আশা করছি বুঝতে পারছেন। লিনিয়ার স্ট্রাকচার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন। লিনিয়ার স্ট্রাকচার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। লিনিয়ার স্ট্রাকচার নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলবেন, আমরা নেক্সটে যাব। হ্যাঁ, থিওরিতে এত সময় নষ্ট করবো না। এইটা দেখেন, এটা কি স্ট্রাকচার? এটা হচ্ছে হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন। মানে আমরা উপরোক্ত যে 3টা স্ট্রাকচার অলরেডি পড়ে আসছি, কি কি পড়ছি? আমরা লিনিয়ার পড়ছি, ট্রি পড়ছি এবং হচ্ছে নেটওয়ার্ক পড়ছি। এই উপরোক্ত যে 3টা স্ট্রাকচার পড়ছি, এই 3টা স্ট্রাকচার সম্মিলিতভাবে মিলে যে স্ট্রাকচার গঠিত হয় এটাকে বলবো হচ্ছে আমরা হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন স্ট্রাকচার। এই হাইব্রিড এবং কম্বিনেশন স্ট্রাকচার তৈরি হচ্ছে এই 3টা মিলে। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন 3টা স্ট্রাকচারেরই কিন্তু সাব এখানে পাবেন। হ্যাঁ, একটু ভালোভাবে খেয়াল করেন। এই যে দেখেন, এতটুকু যদি চিন্তা করেন, এতটুকু কিন্তু কি আমার লিনিয়ার স্ট্রাকচার, একটাকে আমরা পড়ছি। এতটুকু কি আমাদের লিনিয়ার স্ট্রাকচার, রাইট? একটাকে আমরা পড়ে আসছে সাব পে, একটা পেজ থেকে আরেকটা পেজ, আরেকটা পেজ থেকে আরেকটা পেজ, আবার ব্যাক করে কি প্রিভিয়াস পেজ, তারপরে ব্যাক করে আবার প্রিভিয়াস পেজ, এটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। আবার যদি আপনি এইভাবে চিন্তা করেন যে এই পেজ থেকে এইখানে, এই পেজ থেকে এইখানে, এটাকে আমরা বলতে পারি কি ট্রি স্ট্রাকচার, রাইট? এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। আবার এটাকে কেন আমরা নেটওয়ার্ক বলতে পারি? দেখেন, এই যে দেখেন, এইটার সাথে ও কানেক্ট, ওর সাথে ও কানেক্ট, আবার ওর সাথে ও কানেক্ট, দেখেন তাড়াতাড়ি কানেক্ট। এই জন্য এটাকে আমরা আবার কি নেটওয়ার্ক স্ট্রাকচারও বলতে পারি। এই 3টা স্ট্রাকচার মিলে যে স্ট্রাকচার গঠিত হবে তাকে আমরা বলবো হচ্ছে হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন স্ট্রাকচার। ঠিক আছে, 3টা স্ট্রাকচার যদি আপনারা অলরেডি পড়ে ফেলছেন, সো এটা পারবেন। এবার আমাদের মেইন কাজে চলে আসছি, আমাদের এখন কোড কাজ চলে আসবে। এই যে আমাদের কিন্তু এখন থেকে আসল কাজ শুরু হবে। এতক্ষণ আমরা হচ্ছে যে থিওরি পার্ট নিয়ে আলোচনা করছি, এবার আমরা হচ্ছে ডিরেক্ট আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ, এবার ডিরেক্ট আমরা প্র্যাকটিক্যাল দেখবো, এখান থেকে হচ্ছে আমাদের মেইন কাজ শুরু হবে। তার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই, এটাও আমি কিন্তু বারবার HTML এর ডেফিনেশনে বলেছিলাম যে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এই ল্যাঙ্গুয়েজ কিছু মার্কআপ ট্যাগ দিয়ে কাজ করতে হয়। আমরা উইথাউট ট্যাগ আমরা এখানে কোনো কিছু করতে পারবো না। একটা ওয়েবসাইটে যতগুলা ওয়েব পেজ দেখেন নাই কেন, সবকিছু ডিজাইন করা হয়েছে এই HTML দিয়ে, আর অ্যাড করা হয়েছে এবং যা কিছু রিমুভ করা হয়েছে সবকিছু করা হয়েছে
ট্যাগের সাহায্যে। মানে এক কথায় আমি যদি আমার ওয়েবসাইটে কোনো কিছু করতে চাই তাহলে মাস্ট আমাকে ট্যাগ ইউজ করতে হবে। উইথাউট ট্যাগ আমি আমার ওয়েবসাইটে কোনো কিছু অ্যাড করতে পারবো না। ওকে ওকে, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং, এবং এটা কিন্তু সো মাচ ইজি একটা টপিক HTML এর। টেক্সট ফরম্যাটিং থেকে আমরা কি কি পড়বো, লেখা কিভাবে বোল্ড করতে হয়, লেখা কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে আন্ডারলাইন করতে হয়, কিভাবে সাবস্ক্রিপ্ট করতে হয়, কিভাবে সুপারস্ক্রিপ্ট করতে হয়, কিভাবে হচ্ছে স্ট্রাইক করতে হয়। আমি জানি আমার এই ব্যাচের 90% স্টুডেন্টই টেক্সট ফরম্যাটিং পারেন। হ্যাঁ, যারা না পারবেন পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবেন, তাদের জন্য জাস্ট আমি একবার করে বলে নিই। মনে করেন আপনার মনে হইলো আপনার ওয়েবসাইটে কোনো একটা লেখা এরকম বোল্ড করে দেখাবেন, ঠিক আছে, এরকম বোল্ড করে দেখাবেন। যদি আপনি আপনার ওয়েবসাইটে এরকম কোনো লেখা বোল্ড করে দেখাতে চান তাহলে যেই ট্যাগ ব্যবহার করবেন সেই ট্যাগের নাম হচ্ছে বোল্ড ট্যাগ, এবং বোল্ডের প্রথম অক্ষর যেহেতু বি, বোল্ড ট্যাগটা এরকম বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা ট্যাগের এরকম স্টার্ট ট্যাগ থাকে আর হচ্ছে ইন ট্যাগ থাকে। স্টার্ট ট্যাগ আর এটা হচ্ছে ইন ট্যাগ। স্টার্ট ট্যাগ আর ইন ট্যাগের মাঝখানে যেটা থাকে এটার নাম হচ্ছে কন্টেন্ট। ওকে, এগুলো আশা করছি আপনারা বুঝেন এবং হচ্ছে পারেন। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা ট্যাগের কি থাকবে, এরকম স্টার্ট ট্যাগ থাকবে আর হচ্ছে ইন ট্যাগ থাকবে প্রত্যেকটা কন্টেন্ট ট্যাগের। আর স্টার্ট ট্যাগ লেখার কৌশল হচ্ছে, লেখার নিয়ম হচ্ছে এরকম, স্মলার দেন গ্রেটার দেন, মাঝখানে হবে হচ্ছে ট্যাগের নাম। যারা একেবারে নতুন পারবেন না, আমি তাদের জন্য একটা মিনিট একটু সময় নষ্ট করে আমি একটু বলে নিয়ে আসি, এখানে একটু বলে নিই আপনাদের জন্য। যারা একেবারে পারবেন না, আমি জানি এখানে 90% স্টুডেন্ট এগুলো একদম পান্তা ভাত, এগুলো আপনারা পারেন। ট্যাগ কিভাবে লিখতে হয়, আমরা ট্যাগ নেম দিব, তারপরে আমরা কন্টেন্ট লিখব বা এলিমেন্ট, তারপরে আমরা কি করব, ইনটেগ দেব। দেখেন স্টার্ট ট্যাগ আর ইনটেগের পার্থক্য কোথায়, ইনটেগ যখন দেব তখন আমরা একটা স্ল্যাশ ক্যারেক্টার ইউজ করব, ঠিক আছে, এবং স্টার্ট ট্যাগ আর ইনটেগের মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে কি আমাদের কন্টেন্ট। ওকে, সে ফর এক্সাম্পল যদি আমরা বোল্ডের কথাই বলি, বোল্ডের ট্যাগ হচ্ছে বি, যে বোল্ড ট্যাগ শুরু করলাম, মাঝখানে আমি একটা কন্টেন্ট দিলাম মনে করেন আশরাফ নামে, তারপরে আমি বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দিব। আমরা এইভাবে কি লেখা লিখি, এটা হচ্ছে লেখার ফরম্যাট, HTML লেখার ফরম্যাট। এখন আমাকে অনেকে ভাইয়া প্রশ্ন করতে পারেন, আমাকে বোল্ড করতে বললো আর ভাইয়া আমি হচ্ছে যে এই লাইনটা লিখে দিলাম, তাহলে কি আমাকে ফুল মার্কস দিবে? যে আমাকে একটা লেখা দিল, প্লে উইথ আইসিডি লেখাটা বোল্ড করতে বললো, হ্যাঁ, আর আমি কি করলাম, শুধু এতটুকু লিখে দিলাম, তাহলে কি আমাকে ফুল মার্কস দিবে? HTML এর একটা বেসিক স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে আমি আমার শীটে দেখাই না, এগুলো আশা করছি আপনারা পারেন। HTML এর বেসিক স্ট্রাকচারটা কি? এই বেসিক স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে HTML দিয়ে শুরু করতে হয়, তারপরে হেডিং দিতে হয়, এবং হেডিং এর মধ্যে হচ্ছে টাইটেল থাকে, টাইটেল দিতে হয়, তারপরে হেডটাকে ক্লোজ করে দিব। আমাদের যাবতীয় কাজ হবে হচ্ছে বডি থেকে, বডিতে কাজ সরে আমরা কি করব, বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব। এখানে হচ্ছে যাবতীয় আমাদের বডিতে যা যা করতেছে কিছু করব, ফাইনালি আমরা কি করব, HTML ট্যাগটাকে ক্লোজ করে দিব। এইটা হচ্ছে একটা HTML এর বেসিক স্ট্রাকচার। আমি যা কিছু করব কোথায় করব, এই বডির ভিতরে করব। আমি যা কিছু করব কোথায় করব, এই বডির ভিতরে। আর এর আগে পরে আমি যা কিছু লিখছি এগুলো হচ্ছে একটা HTML এর বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারটা সব সময়ের জন্য লিখে নেবেন। ওকে, এবার দেখেন এটা ছিল হচ্ছে আমাদের লেখা বোল্ডের কাহিনী। এবার যদি আমি কোনো একটা লেখা আপনাকে বললো যে আপনার ওয়েবসাইটে এমন একটা লেখা দেখেন, লেখাটা এরকম ইটালিক ফরম্যাটে দেখাবে। ইটালিক ফরম্যাটে লেখাটা দেখানোর জন্য আমি যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিকের প্রথম অক্ষর আই, তাই ইটালিক ট্যাগকে আই দ্বারা প্রকাশ করা হয়। যখন আমি এই লেখাটাকে ইটালিক ট্যাগের মধ্যে লিখলাম তখন এই কন্টেন্টটা চেঞ্জ হয়ে এরকম ইটালিক ফরম্যাটে হয়ে যাবে। ওকে, তারপরে আমি আন্ডারলাইন দিয়েছি, যদি আমার কোনো লেখা এরকম আন্ডারলাইন করতে হয় তখন আমি আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করব। যদি আমি সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে চাই, সাবস্ক্রিপ্ট মানে কি, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যখন কোনো ভেরিয়েবল নিচে আরো কোনো ভেরিয়েবল লিখতে হয়, এটাকে বলা হয় হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, এটাকে বলা হয় হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের প্রথম 3 অক্ষর হচ্ছে এসইউবি সাব, এই জন্য সাবস্ক্রিপ্টে সাব ট্যাগ দ্বারা কাজ করা হয়, সাব ট্যাগ। ওকে,
সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার দেওয়া। যেমন আমি যদি এরকম কোনো কিছুর উপরে পাওয়ার দিতে চাই, তখন আমি যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এটা আপনাদেরকে অলরেডি আমি শীটটাও প্রোভাইড করে দিচ্ছি, শীটের মধ্যে ওগুলো বিস্তারিত বলে দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এবং স্ট্রাইক ট্যাগ এবং হচ্ছে ডিলেট ট্যাগ নিয়ে আপনাদের মধ্যে একটু কনফিউশন আছে, আমি এটা একটু দূর করি। স্ট্রাইক এবং হচ্ছে ডিলেট ট্যাগ। স্ট্রাইক ট্যাগের আউটপুট হচ্ছে মূলত এরকম, যে কোনো কিছু একটা লেখার উপরে এরকম টান দিয়ে দেওয়া। ডিলেট ট্যাগটাও কিন্তু আপনাদের বইয়ের মধ্যে দেখবেন যে এরকম কোনো কিছু ডিলিট করার পর আউটপুটটা এরকম দেখাচ্ছে, এরকম টান দেওয়া দেখাচ্ছে। আসলে ব্যাপারটা কিরকম? ডিলিট মানে হচ্ছে এক কথায় মুছে ফেলা। ডিলিটের বাংলা অর্থই হচ্ছে মুছে ফেলা। অর্থাৎ আপনার মনে হলো যে আপনি আপনার একটা ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট মুছে ফেলতে চাইছেন, এই কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দরকার নাই। এটাই মনে করেন আপনার ওয়েবসাইট। এখন মনে হইলো আমার যে এই শব্দটা আমি বেশি লিখে ফেলছি আমার ওয়েবসাইটে, তো আমার এই শব্দটা কি করতে হবে? আমার ওয়েবসাইট থেকে মুছে দিতে হবে। এক্সাক্ট মুছে দেওয়ার জন্য আমি যদি কোনো কিছু ব্যবহার করি, তাহলে আমি ডিলিট ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, ডিলিট ট্যাগ ব্যবহার করব। আমি ডিলিট ট্যাগ দিয়ে কন্টেন্ট দিব, তারপরে ডিলিট ট্যাগটাকে ক্লোজ করে দিব। আর স্ট্রাইক ট্যাগ মানে হচ্ছে যে একটা লেখার পরিবর্তে আরেকটা লেখা দেখানো। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, তখন একটা প্রোডাক্টের মূল্য এরকম শো করে যে 100 টাকা, তার উপরে এরকম কাটা থাকে, তারপরে লেখা থাকে হচ্ছে 90 টাকা। এটা দ্বারা কি বোঝায় জানেন? এটা দ্বারা বোঝায় হচ্ছে যে এই প্রোডাক্টের আগের মূল্য ছিল 100 টাকা, এখন এটার মূল্য 10% 10 টাকা ছাড়ে, এখন এটার মূল্য হচ্ছে 90 টাকা। এটা দ্বারা কিন্তু ডিলেট বোঝায় না। এই হচ্ছে ডিলেট এবং হচ্ছে স্ট্রাইক ট্যাগের মধ্যে পার্থক্য। আপনারা একটু আমাকে জানাবেন ডিলেট এবং স্ট্রাইক ট্যাগ নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা এবং বুঝছেন কিনা। ডিলেট এবং স্ট্রাইক ট্যাগ নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা এবং বুঝছেন কিনা। মহসেন কালারটা বলে, আমরা কালারে একটু পড়ে যাব। কালার আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলছি। বুঝছি ফাইজা, একটু অন্যরা যারা আছেন লাইভে একটু জানিয়ে দিবেন ডিলেট এবং স্ট্রাইক ট্যাগ দুইটার মধ্যে পার্থক্যটা বুঝছেন কিনা। আসলে যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সট যাব। বুঝে থাকেন আমরা নেক্সট যাবো, যে আমরা এখন কালার নিয়ে আলোচনা করবো, লেখা কিভাবে কালার করব। বুঝছি ভাইয়া, ওকে ওকে। তাহলে আমরা এখন লেখা কিভাবে কালার করব এটা আমরা দেখাবো। মনে হলো আমার ওয়েবসাইটে কোনো একটা লেখা আমি কালার করে দেখাবো, এই যে এরকম, সেটা লাল হোক, নীল হোক, যা ইচ্ছা তা হোক, আপনি যে কোনো কালারই করে দেখাতে পারবেন। কালারের জন্য আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এছাড়া কালার অ্যাট্রিবিউট দিয়েও করতে পারেন, এটা অনেকভাবে করতে পারেন। আপনি যেভাবেই করেন আনসার আসবে এবং হচ্ছে কম্পাইলার এরকম দেখাবে। ঠিক আছে, আপনাদের এক একজনের বইয়ে বা এক এক রাইটারে এক একভাবে দেখাইতে পারে, এটা নিয়ে কেউ মাথা ঘামায় ফেলেন না। ঠিক আছে, লেখা কালার করার জন্য আমি প্রথমে যে ট্যাগটা নিলাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে আমি ইনপুট যাই দিব আউটপুট তাই প্রদর্শন করবে। তার মানে আমি একটা কাজের মধ্যে এটা যদি আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে করি, তাহলে কিন্তু আমার মানের কোনো চেঞ্জ হবে না, কারণ প্যারাগ্রাফ ট্যাগের কাজে হচ্ছে তুমি কন্টেন্ট যাই দিবে আউটপুট তাই দেখাবে। আমি লেখা কালার করার জন্য যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করছি সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল সাইন দিয়ে তারপর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে কি দিতে হয়? এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট নেম আর এটা হচ্ছে আমার ভ্যালু। ভ্যালুটা কিভাবে দিতে হয় সিনট্যাক্স কিন্তু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক আউটপুট আসবে না। দেখেন, এই যে অ্যাট্রিবিউট নেম দিলেন, অ্যাট্রিবিউট দিলাম কি স্টাইল, তারপর ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশন, তারপরে হচ্ছে আমি ভ্যালু দিব। ভ্যালু কিভাবে দিতে হয়? ভ্যালু লেখার জন্য এক্সাক্ট কিন্তু এইভাবে দিতে হবে, কালার দিয়ে কুলন। কালার বানানটা দেখেন, কালার বানান এক্সাক্ট যেরকম ভাবে, আর HTML এর কম্পাইলার কিন্তু এইভাবে বুঝে না। HTML কম্পাইলার বুঝে হচ্ছে কালার বানান এইভাবে COLOR কালার। ঠিক আছে, আপনাকে কিন্তু সেম ভাবে দিতে হবে। আপনি যদি শুদ্ধ করে দিতে চান তাহলে কিন্তু ভুল হবে, কম্পাইলার কিন্তু তখন ঠিকঠাক আউটপুট দিবে না। কালার দিয়ে কুলন দিবেন, তারপরে আপনি কোন কালার দেখাতে চান সেই কালারের নামটা দিবেন। মনে করেন আমি রেড দেখাতে চাই, তখন আমি রেড দিব আর ডাবল কোটেশন ক্লোজ করে দিব। এই হচ্ছে সিনট্যাক্স। এইটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট নাম, অ্যাট্রিবিউট নেম। আর এটা হচ্ছে আমার ভ্যালু। ভ্যালু কিভাবে লিখতে হয় আমি বারবার বলছি। লেখা কালার করার ভ্যালু লিখতে হয় হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে শুরুতে কালার দিবেন, COLOR, কালার বানানটা খেয়াল রাখবেন। কালার কুলন দিয়ে আপনি যেই কালার করতে চান, আপনি যদি ব্লু করতে চান এখানে ব্লু লিখবেন, ইয়ালো করতে চাইলে ইয়ালো লিখবেন, রেড করতে চাইলে রেড লিখবেন। আপনি যে কালার করতে চান এখানে কালারের নামটা দিবেন। এই হচ্ছে লেখার নিয়ম। কে যেন প্রশ্ন করেছিলেন, বুঝছেন কিনা দেখেন। অন্যরা যারা আছেন তারা বুঝছেন কিনা দেখেন। যদি বুঝে থাকেন
যে অন্যরা যদি বুঝে থাকেন তাহলে এই সিনট্যাক্সটা একটু করে দেখান। এই প্লে উইথ আইসিটি এই লেখাটাকে কিভাবে ব্লো দেখাবে তার কোডটা লেখেন, শুধু এক লাইনের শুধু কোডটা লেখে স্ট্রাকচার দেখাইতে হবে না। যারা লাইভে যুক্ত আছেন, আমি একটু পানি খাওয়ার 1 মিনিট বিরতি নিচ্ছি। আপনারা 1 মিনিট বিরতিতে আপনারা হচ্ছে প্লে উইথ আইসিটি লেখাকে কিভাবে ব্লো দেখাবেন এটার জন্য শুধু এই লাইনটা লিখে ফেলেন। ঠিক আছে, শুধু এই লাইনটা লিখে ফেলেন, লিখে কমেন্ট করে ফেলেন। দেখি কি দ্রুত কমেন্ট করতে পারে। জি মুন্নি আপা, আপনি লিড করে ফেলছেন। আপনাদেরকে একটা টাস্ক দিয়েছি। আয়েশা ইসলাম, ভেরি গুড। আয়েশা ইসলাম, ভেরি গুড। এই তো খুব সুন্দর হয়েছে। আপনি আবার লাস্টে ও ট্যাগ দিলেন কেন? এটা তো পি হবে। আপনি লাস্টে ও দিলেন কেন? প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করছেন, পরে আবার ও দিয়ে কি বুঝাইলেন? এই তো ব্রিলিয়েন্ট, অনেকেই কমেন্ট করে ফেলছেন। সকলেই পারবেন, যে কোনো লেখা সকলেই পারবেন। আমার নাম মিতু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলেই পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার আরেকটা মেজর পার্ট করবো, সেটা হচ্ছে ইমেজ কিভাবে যুক্ত করব। আমার ওয়েবসাইটে ইমেজ কিভাবে যুক্ত করবো। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকে মনে প্রশ্ন করেন, আমাকে অনেকে ইনবক্স করেন, ভাই আমি যদি HTML ভালোভাবে করি তাহলে কি আমি একজন ডেভেলপার হতে পারবো, বা আমি নিজেকে একজন ফ্রিল্যান্সার দাবি করতে পারবো, এবং আমি কিরকম ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো? হ্যাঁ, আমার উত্তর হচ্ছে ইয়েস। তুমি নিজেকে একজন ফ্রিল্যান্সারও দাবি করতে পারবা এবং হচ্ছে একজন ডেভেলপারও দাবি করতে পারবা। মনে করো আমার জন্য বললাম যে প্লে উইথ আইসিটির জন্য তুমি আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। ঠিক আছে, প্লে উইথ আইসিটির জন্য তোমাকে বললাম একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। আমার ওয়েবসাইটে কি থাকতে পারে? আমার ওয়েবসাইটে কন্টেন্ট থাকতে পারে, মানে হচ্ছে টেক্সট থাকতে পারে। ঠিক আছে, আমার ওয়েবসাইটে ইমেজ থাকতে পারে, আমার ওয়েবসাইটে ভিডিও থাকতে পারে, আমার ওয়েবসাইটে বিভিন্ন PDF ফাইল থাকতে পারে, রাইট? আমার ওয়েবসাইটে ক্লাস রুটিন থাকতে পারে। ক্লাস রুটিন কিভাবে করবা? টেবিল দিয়ে করবা। হ্যাঁ, তার মানে আমার ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো থাকবে, এটসেট্রা। তো তুমি কিন্তু HTML এ সবকিছু শিখবা। টেক্সট কিভাবে অ্যাড করতে হয়, টেক্সট ফরম্যাটিং তুমি পারো। ইমেজ কিভাবে যুক্ত করতে হয় তুমি পারো। ভিডিও কিভাবে যুক্ত করতে হয় তুমি পারো। কিভাবে একটা ফাইল সংযুক্ত করতে হয় তুমি পারো। কিভাবে টেবিল লিখতে হয় এটাও তুমি পারো। তার মানে কি, তুমি যদি এই জিনিসগুলো পারো তার মানে তুমি নিজে কি করতে পারবা? একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবা এবং নিজেকে একজন ডেভেলপার বলতে পারবা এবং একটা ফ্রিল্যান্সার করতে পারবা। তুমি চাইলে নিজেও ঘরে বসে অন্যের কাজ, অন্যের ওয়েবসাইট তৈরি করে দিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবা। ঠিক আছে, ওকে, দেখেন আমরা ইমেজ কিভাবে যুক্ত করব এটা আমরা শিখে ফেলি। আমার ওয়েবসাইটে ইমেজ কিভাবে যুক্ত করব। ইমেজ যুক্ত করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে IMG ট্যাগ। মনে রাখতে হবে, ইমেজ কিন্তু একটা এমটি ট্যাগ। ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ কেন বলা হয়? এই ট্যাগের কোনো ক্লোজ পার্ট নাই, যার জন্য এটাকে এমটি ট্যাগ বলা হয়। ওকে, আমরা ইমেজ যুক্ত করার জন্য যে অ্যাট্রিবিউট সমূহগুলো পড়বো, সেই অ্যাট্রিবিউট গুলো একটু দেখেন। অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য, গত ক্লাসে বলেছিলাম। আমরা ইমেজের সোর্স অ্যাট্রিবিউট দিয়ে আমরা ফাইল যুক্ত করব। সোর্স অ্যাট্রিবিউটের নামকে ফাইল যুক্ত করব। তারপরে আমার এই ইমেজটা আমার ওয়েবসাইটে কতটুকু ওয়াইড দেখাবে সেই জন্য আমি ওয়াইড অ্যাট্রিবিউট ব্যবহার করব। কতটুকু হাইট নিয়ে দেখাবে ওয়েবসাইটে সেই জন্য আমি হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করব। এবং ওয়েবসাইট এই ছবিটার কি নাম হবে সেই নাম দেওয়ার জন্য আমি এই ওয়াল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই কয়টা অ্যাট্রিবিউট দিয়ে আমি একটা প্রপার ইমেজ আমি আমার ওয়েবসাইটে যুক্ত করব। ওকে, পরীক্ষার হলে বা এই সবগুলো অ্যাট্রিবিউট ব্যবহারের কাজ নাও থাকতে পারে, হয়তো বা 1-2টা অ্যাট্রিবিউটের কাজ দেখাতে পারে, আমি সবগুলা দেখায় দিলাম। সে ফর এক্সাম্পল তোমাকে বললো
তোমাকে বললো যে icd.jpg নামে একটা ইমেজ আছে এবং তার ওয়াইড হচ্ছে 300, হাইট হচ্ছে 300 এবং ছবিটার নাম হচ্ছে প্লে উইথ আইসিটি। এটার জন্য তুমি হচ্ছে HTML কোড লিখো। তাহলে আমি কিভাবে লিখবো? প্রথমে আমি হচ্ছে ট্যাগটা দিব। আমরা কোন ট্যাগের সাহায্যে ইমেজ যুক্ত করি? img ট্যাগের সাহায্যে। এবার আমি কি করলাম, এই সোর্স অ্যাট্রিবিউটে আমি কি করলাম, ইমেজের নামটা বলে দিলাম, ওয়াইড অ্যাট্রিবিউটে ওয়াইড এর ভ্যালুটা বলে দিলাম, হাইট অ্যাট্রিবিউটে হাইট এর ভ্যালুটা বলে দিলাম, ওয়াল্টার অ্যাট্রিবিউটে ছবিটার নাম বলে দিলাম। এই তো আমার কাজ হয়ে গেছে। আমি আবার বলছি, আইএমজি হচ্ছে একটা এমটি ট্যাগ। আইএমজি ট্যাগের কিন্তু এরকম কোনো ক্লোজিং পার্ট থাকবে না যে আইএমজি লিখে এরকম আমরা ক্লোজ করব, এটা এরকম কিন্তু কোনো ক্লোজ পার্ট থাকবে না। এটা হচ্ছে আনসার। যদি আপনারা এটা বুঝে থাকেন, আমি আপনাদেরকে একটা দিচ্ছি, এটা একটু আপনারা আমাকে এখনই কমেন্ট বক্সে একটু লিখে দিবেন। আর যারা না বুঝছেন তারা বলবেন, আমি এটাকে আরেকবার বুঝিয়ে দিব, যেহেতু আপনার রিভিশন ব্যাচ, এই জন্য আমি এত টাইম নষ্ট করছি না। একটা ইমেজের নাম মনে করেন, ইমেজের নাম না, আমি ইমেজের পাথটা ডিরেক্ট দেখা দিই। ইমেজটা মনে করেন আছে হচ্ছে ডি ড্রাইভে, হ্যাঁ, এবং হচ্ছে এফ ফোল্ডারে, ওকে, এবং ইমেজের নাম হচ্ছে মনে করেন icd.jpg এবং এটার ওয়াইড হচ্ছে মনে করেন 300 পিক্সেল এবং হাইট মনে করেন 250 পিক্সেল, ঠিক আছে। এবং ছবিটার নাম হচ্ছে কি, নাম নাই, মনে করেন এতটুকুই, ঠিক আছে। এইগুলা দিয়ে বললো এই ইমেজটা তুমি তোমার ওয়েবসাইটে যুক্ত করো, তাহলে তুমি কি কোডটা লিখবা একটু লিখে ফেলো। ইমেজের নাম না ওয়াল্টার ট্যাগ দেওয়া লাগবে না ভাইয়া, ইমেজের নাম না ওয়াল্টার ট্যাগ দেওয়া লাগবে না ভাইয়া, আপনার প্রশ্নটা বুঝি নাই। ইমেজের নাম এই দেই হচ্ছে আমরা অল্টার ট্যাগের সাহায্যে। আমরা অনেক সময় গুগলে বা কোনো ওয়েবসাইটে আমরা ছবি দেখি না, ছবির নিচে কি থাকে, ওই ছবির নাম দেওয়া থাকে। মনে করেন এটা হচ্ছে কাঁঠাল, হ্যাঁ, তাহলে ছবিটার নিচে কি লেখা থাকে, সুন্দর করে লেখা থাকে কাঁঠাল, মানে ওই ছবিটার নাম লেখা থাকে। তুমি যদি এরকম ওই ছবির নাম লিখতে চাও, তাহলে তোমাকে এই অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অল্টার অ্যাট্রিবিউটের কাজে হচ্ছে ছবিটার নাম দেওয়া, হ্যাঁ, অল্টার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ছবির নাম দেওয়া। আচ্ছা, আপনারা একটু এইটার জন্য কোডটা লিখে ফেলেন, দেখি কে দ্রুত কমেন্ট করতে পারেন, কে দ্রুত লিখতে পারেন, দেখি কে দ্রুত লিখতে পারেন। জাহেদ আহমেদ স্যার, নেট প্রবলেম হচ্ছে। নেট তো ভাইয়া আমার সাইড থেকে প্রবলেম হচ্ছে না, কারণ আমিও ক্লাস করতেছি আপনাদের সাথে, এই যে হয়তো আপনার কোথাও সমস্যা হচ্ছে। আচ্ছা, মোনা বিনতে মহসিন, আপনার প্রশ্নটা আমি ভালোভাবে শুনিনি, আপনার প্রশ্নটা একটু ভালোভাবে করলে তো ভালোভাবে বুঝতে পারতাম। তো মহসিন দিয়ে দিচ্ছে। মহসিন আপনারটা কিন্তু হয় নাই, মহসিন আপনারটা কিন্তু হয় না, আপনার আচ্ছা বিনতে মহসিন, আপনার নাম তো মহসিন, আপনার নাম হচ্ছে মোহনা, আপনারটা কিন্তু হয় নাই, আপনি কিন্তু ডিরেক্ট ইমেজের নাম দিয়েছেন সোর্স ফাইল থেকে, কিন্তু এইভাবে কিন্তু কম্পাইলার ইমেজটা খুঁজে পাবে না। কম্পাইলার কিন্তু ইমেজটা খুঁজে পাবে না, কারণ আপনি কি করছেন, শুধু ইমেজের নাম ব্যবহার করছেন, কিন্তু ইমেজটা কোন পাথ থেকে আসছে সেই পাথ তাকে বলে না দিলে সে কিন্তু পাবে না। আমি অন্য কারো কমেন্ট আশা করতেছি, দেখি অন্য কেউ পারে কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার নাম মোহনা। অন্য কেউ করতে পারে কিনা দেখি, বুঝলাম না। এমন কি কেউ নাই যে এটা করে দেখাবেন? এমন কি কেউ নাই? এটা কোনো কথা? এমন কেউ নাই? আমি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছি, এমন কি কেউ নাই? এটা কোনো কথা? লাইভে কতজন আছেন? লাইভে কতজন আছেন? 12 জন লাইভে আছেন। এমন কেউ নাই যে এটা করে দেখাতে পারবেন? ইমেজের নাম না দেওয়া থাকলে অল্টার ট্যাগ কেন দিবেন? যে সকল বৈশিষ্ট্য দিতে বলি সে সকল বৈশিষ্ট্য দিবেন, ইমেজের নাম না দেওয়া থাকলে অল্টার ট্যাগ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি আপনাদের কমেন্টের আশা করছিলাম, কেউ কমেন্ট লিখতে পারেননি। দেখেন, আমি ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ যুক্ত করি, ইমেজ ট্যাগ দিলাম, ভালো কথা। সোর্স ফাইল দিয়ে তার সোর্সটা বলে দিব যে ইমেজটা কই থেকে নিব। ইমেজটা কই থেকে নিব, প্রথমে কোথায় আছে? ডি ড্রাইভে আছে। এই যে আমি ডি ড্রাইভ দিলাম, আমরা ড্রাইভের পরে কি দেই? কোলন।
তারপরে দিব হচ্ছে ফোল্ডারের নাম, কোন ফোল্ডারে আছে, অ্যাপ ফোল্ডার, এই যে অ্যাপ ফোল্ডার। ফোল্ডারের পরে আমরা কি দেই, স্ল্যাশ ক্যারেক্টার, স্ল্যাশ ক্যারেক্টারের পরে আমরা কি দিব, ছবির নামটা। এই তো হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই হোয়াইট অ্যাক্টিভিটি দিয়ে আমরা হোয়াইটটা যুক্ত করে দিব। হোয়াইট কত, হোয়াইট হচ্ছে 300। তারপরে হাইট কত, হাইট হচ্ছে 250। এই হচ্ছে আনসার। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। আয়েশা ইসলাম, ফোল্ডার এটা ভুলে গেছি, তাই পারি না। এভাবে শিখি নাই তো, এভাবে শিখতে হবে। এখন পরীক্ষার হলে ডিরেক্ট সোর্স ফাইল দিয়ে দিবে না, পরীক্ষার হলে ডিরেক্ট সোর্স ফাইল দিয়ে দিবে না, পরীক্ষা কোন ড্রাইভে আছে কোন ফোল্ডারে আছে এগুলাও বলে দিতে পারে, তখন আপনাকে এভাবে করতে হবে। এটার উপরে আমার ক্লাস আছে একটা, আপনাদের এই গ্রুপে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নেন। ওই ক্লাসে এগুলো নিয়ে কয়েকটা এক্সাম্পলও করানো আছে, ঠিক আছে, ওই ক্লাসটা আপনারা দেখে নেবেন। জাহেদ আহমেদ ব্রিলিয়ান্ট, এই তো করে ফেলছে। ওকে, নেক্সট আমরা পরবর্তী যাই। যারা হচ্ছে যে ইমেজের ওই পার্টটা বুঝেন না, তারা কিন্তু এই গ্রুপেই আমার ক্লাস আছে, হ্যাঁ, ওই যে আমরা যখন বেসিক টু অ্যাডভান্স পড়ছি, বেসিক টু অ্যাডভান্সে ওই ক্লাসটা দেখে নেবেন, তখন আপনারা আশা করছি জিনিসগুলো বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, দেখেন এবার আমরা দেখবো হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের ডেফিনেশনটা আমরা অলরেডি পড়ে ফেলছি। মনে করেন আপনাকে বললো যে এই আইসিটি লেখাটাই ক্লিক করলে এই playWithICT.com লেখাটা ওপেন হয়ে যাবে, এটা আমাকে কোড লিখতে বলা হবে, রাইট। আমরা হাইপার লিঙ্ক করি কোন ট্যাগের সাহায্যে, অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে, যেটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ। হাইপার লিঙ্কের যে অ্যাট্রিবিউট ব্যবহার করি সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে HREF অ্যাট্রিবিউট। আমরা HREF অ্যাট্রিবিউট দিয়ে কি করি, আমরা লিঙ্কটা যুক্ত করি। এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট নেম, আর এটা হচ্ছে আমার ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে আমার ইউআরএলটা, তারপরে যেটা থাকবে এটা হচ্ছে আমার কন্টেন্ট। আমি আরেকটু ভালো করে যদি বোঝাতে চাই আপনাদেরকে, মনে করেন আপনাকে বলল যে, কি বললো আপনাকে মনে করেন যে বলল যে XYZ, এই লেখাটাই তুমি যদি ক্লিক করো তাহলে XYZ.com এই ওয়েবসাইটটা চালু হবে। মানে হচ্ছে এই লিঙ্কের সাথে এই কন্টেন্টটা যুক্ত করে দেবা, হাইপার লিঙ্ক করবা, ঠিক আছে। এই কাজটা তোমাকে করতে বললে, এই কাজটা তুমি কিভাবে করবা, প্রশ্নটা আবারও বলছি। XYZ এই কথাটাই ক্লিক করলে XYZ.com এই ওয়েবসাইট বা এই ইউআরএলটা ওপেন হবে, ঠিক আছে। এই কাজটা আমি কিভাবে করব, আমরা হাইপার লিঙ্ক করি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে। আমরা লিঙ্ক যুক্ত করি যে অ্যাট্রিবিউটের সাহায্যে, সেটাকে বলা হয় হাইপার রেফারেন্স, HREF অ্যাট্রিবিউট। আমাদের ভ্যালুর মধ্যে কি বলে দিব, এই লিঙ্কটা বলে দিব। লিঙ্কটা কি, লিঙ্কটা হচ্ছে XYZ.com। তারপরে আমরা এই অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। তারপরে দিব হচ্ছে আমরা কন্টেন্ট, অর্থাৎ কোন লেখাটায় ক্লিক করলে এই ওয়েবসাইটটা চালু হবে। XYZ লেখাটায় ক্লিক করলে এই যে হচ্ছে আমার XYZ লেখা। ফাইনালি আমি কি করব, অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। এইভাবে আমরা কি করে যুক্ত করি। ওকে, যেখানে আমি এখানে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বলে দিছি, হ্যাঁ, সুন্দর এক্সাম্পল দিয়ে আমি বলে দিছি। লিঙ্কের আগে কি এসিটিপি হবে না? পরীক্ষার হলে তোমাকে লিঙ্ক যেইভাবে বলে তুমি জাস্ট কপি পেস্ট করবা ভ্যালু এর জায়গায়। পরীক্ষার হলে যদি শুধু playWithICT.com বলে, তাহলে তুমি হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে শুধু playWithICT.com লিখবা। তোমাকে যদি বলে এরকম ভাবে যে HTTPS তারপরে এরকম, তারপরে www.playWithICT.com, তোমাকে যদি এইভাবে উদ্দীপকে দিলে দেয়, তোমাকে জাস্ট তাহলে এইটা কপি করে এই ভ্যালু এর জায়গায় বসায় দিবা, এখানে তুমি তাই লিখবা। আর যদি ডিরেক্ট এতটুকু বলে তাহলে তুমি এতটুকু লিখবা, ঠিক আছে। প্রশ্নে যেভাবে বলে এইভাবে লিখবা। নেক্সট, এবার আমরা যেটা দেখবো মোস্ট পার্ট, সেটা হচ্ছে রো স্প্যান এবং হচ্ছে কল স্প্যান। আচ্ছা, আজকে কি আমরা রো স্প্যান এবং কল স্প্যান পড়বো না কালকেই শুরু করবো? কারণ কালকে আর একটা
কাল দিন পর আরেকটা ক্লাস আছে, তাহলে আরেকটা ক্লাসে আমরা হচ্ছে রো স্প্যান কল স্প্যান পড়াই আমাদের তাহলে HTML-টা শেষ করে দিব। ঠিক আছে, আমরা রো স্প্যান কল স্প্যান পড়বো এবং হচ্ছে লিস্ট পড়বো, তাহলে কিন্তু আমাদের HTML শেষ হয়ে যাবে। রো স্প্যান কল স্প্যান, রো স্প্যান পড়বো, কল স্প্যান পড়বো, তাহলে কিন্তু আমাদের এটা শেষ হবে। রো স্প্যান, কল স্প্যান আর হচ্ছে লিস্ট। আমরা এই 4টা এক্সাম্পল পড়লে কিন্তু হবে। এই 4টা এক্সাম্পল, এই যে একটা এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 4, এই এক্সাম্পলটা পড়বো আমরা ভালোভাবে। তারপরে হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 3, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে এক্সাম্পল নাম্বার 2, ঠিক আছে, এইগুলা পড়লেই আমাদের কভার হয়ে যাবে। আমরা 3টা এক্সাম্পল ভালোভাবে পড়বো। মুন্নি, এসিটিপি কোশ্চেনে থাকবে যে, যদি এসিটিপি কোশ্চেনে দেয় লিঙ্ক যেভাবে দেয় এইভাবে লিখবেন। এক কথা, এত ক্রিটিক্যাল কেন যাচ্ছেন আপনি? যেভাবে দেয় এইভাবে লিখবেন। ফর্ম লাগবে না, ফর্ম লাগবে না, ফর্ম লাগবে না, ফর্ম লাগবে না, আর ফর্ম লাগবে না। এটা লাগবে না বললে চলে। পরীক্ষার বছরতে 100% শিওর থাকবেন ফর্ম থেকে প্রশ্ন আসবে না। 100% শিওর থাকেন। আপনি যদি একান্ত শিখতে চান, শেখার জন্য হলে বলিয়েন, আমি একটা রেকর্ড ভিডিওতে আমি পেজে আপলোড করে দিব না। ফর্ম তো সিম্পল একটা জিনিস, জাস্ট ইনপুট ট্যাগ নিয়ে আপনি বলে দিবেন যে কি লিখতে চান। হ্যাঁ, টাইপটা বলে দিবেন যে এটা টেক্সট টাইপ হবে, এতটুকুই কাজ। ঠিক আছে, টাইপটা বলে দিবেন টেক্সট টাইপ বলে দিবেন। যখন আপনি এই কোডটা লিখবেন যে ইনপুট টাইপ টেক্সট, তখন এখানে একটা এরকম ব্ল্যাঙ্ক চালু হয়ে যাবে, যেখানে আপনি কি করতে পারেন, ইনপুট দিতে পারবেন। ঠিক আছে, লাইক এরকম মনে করেন আপনি এমন একটা জিনিস ডিজাইন করতে চাচ্ছেন যে, আমরা অনেক সময় ওয়েবসাইটে ঢুকে দেখি না এরকম লেখা থাকে এন্টার ইউর নেম, এরকম লেখা থাকে, পরে এখানে একটা বক্স থাকে, আমরা কি করি বক্সের মধ্যে আমাদের নাম লিখি, এরকম আশরাফ, এরকম লেখা থাকে না। এই জিনিসটা আমরা কেমনে ডিজাইন করব, কেমনে ইমপ্লিমেন্ট করব, এটার জন্য ডিজাইন করবো হচ্ছে আমরা এরকম। প্রথমে আমরা লিখবো হচ্ছে এন্টার ইউর নেম, এটা মনে করেন আমি একটা হেডিং দিয়ে নিয়ে নিলাম, S2 হেডিং এ নিলাম হচ্ছে এন্টার ইউর নেম। হেডিং ক্লোজ করে দিলাম। তারপরে হচ্ছে আমি এই যে বক্সে যে সে যে কোনো কিছু এন্ট্রি করবে, হ্যাঁ, এটার জন্য আমাকে কি করতে হবে, ইনপুট ট্যাগ নিতে হবে। ইনপুট ট্যাগে আমি হচ্ছে অ্যাট্রিবিউট নিব হচ্ছে টাইপ অ্যাট্রিবিউটে ভ্যালু বলে দিব হচ্ছে টেক্সট। সে কি টাইপের ভ্যালু এখানে দিতে পারবে, টেক্সট টাইপের ভ্যালু দিতে পারবে। আমি যদি এখানে নাম্বার দিই তাহলে সে শুধু এখানে নাম্বার ইনপুট দিতে পারবে। আমি যদি এখানে ইমেজ দিই তাহলে সে এখানে শুধু ইমেজ আপলোড করতে পারবে। আমি যদি এখানে কোনো ডকুমেন্ট দিই তাহলে এখানে শুধু সে ডকুমেন্ট ফাইল আপলোড করতে পারবে। আমি এখানে টাইপটা যাই বলে দেবো সেখানে তাই করতে পারবে। কিন্তু আমাকে এখানে বলছে নাম দিতে, নামটা কি টাইপের হবে, টেক্সট টাইপের হবে। এই জন্য আমি এখানে টেক্সট দিয়ে আমি কি করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এই তো আমার হয়ে গেল। আপনি যখন এই কোডটা লিখবেন তখন এরকম হয়ে যাবে। মনে করেন আপনাকে এখানে বলবো যে এন্টার ইউর মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার দাও, এন্টার ইউর মোবাইল নাম্বার, তাহলে আমি এখানে টেক্সটটা কি বলে দিব, যে তুমি নাম্বার টাইপের ডাটা এন্ট্রি দিবা এখানে। এইগুলো হচ্ছে ফর্মের কাজ, সো মাস ইজি, এগুলো হামরি কোনো কিছুই না। ঠিক আছে, আমাদেরকে অলওয়েজ এই SREF এর মধ্যে পড়াইছিল, এই জন্য আজ করছি যে এক এক স্যার এক একভাবে পড়াবে, যে স্যার হয়তো জানে না সেই জন্যই আপনাদেরকে একটা কথা বলে দিই। হ্যাঁ, HTTP মানে কি বা www জিনিসটা মানে কি? HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার সাহায্যে কি করা হয়, সার্ভার থেকে ব্রাউজারে ডাটাটা ট্রান্সফার করে। আর www মানে কি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে আমার এই ওই কমিউনিকেশনটা কোথায়, সার্ভারটা কোথায় কোথায় হবে, ওয়ার্ল্ড ওয়াইড হবে। এখন এইগুলা কিন্তু এখন অটো ডিফল্ট সেট করা থাকে ব্রাউজারে। HTTPS এবং হচ্ছে www এগুলো অটো ডিফল্ট সেট করা থাকে। আপনাদেরকে যদি আমি একটু এই জিনিসটা একটু বুঝাই, সেটা হচ্ছে দেখেন এটা যদি একটু বুঝাই আপনাদেরকে যে HTTPS আমরা কেন ব্যবহার করব না, কেন ব্যবহার করব, এবং এটার মানেটা কি। তো দেখেন আমি একটা ওয়েব ব্রাউজারে নিয়ে যাই। আমি মনে করেন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। দেখেন ঢাকা ইউনিভার্সিটির ডোমেইন হচ্ছে du.ac.bd। দেখেন আমি কিন্তু এখানে HTTPS তারপরে www এমন কোনো কিছু লিখতেছি না, আমি জাস্ট লিখতেছি ডোমেইনটা du.ac.bd।
ac.bd। খেয়াল করেন আমি কিন্তু এখানে http www কোনো কিছু লিখি না, জাস্ট আমি ডোমেইনটা লিখলাম। ডোমেইনটা লিখলে আমি যদি এন্টার দেই, দেখেন আমাকে কিন্তু দেখেন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে আসছে, আমাকে কিন্তু http চাই নাই। এখন যদি এই জায়গায় ক্লিক করি, দেখেন দেখেন এই যে দেখেন http কিন্তু O2 চলে আসছে, যে https, তারপরে হচ্ছে // www. দেখছেন এগুলো ডিফল্ট এখন ব্রাউজারে সবকিছু সেট থাকে, এই জন্য আমার এগুলো লাগে না। এবং যে সার্ভার থেকে এগুলো আসবে, যে সার্ভার থেকে, সেই সার্ভারেও এইগুলা O2 ডিফল্ট সেট করে দেওয়া থাকে ডোমেইনের সাথে, হ্যাঁ, যেন এই টাইপের ডোমেইন দিলে এটা যেন সে O2 পাওয়া যায়। ঠিক আছে, এখন আমি একটু আগে দিছি হচ্ছে http ছাড়া, এবার যদি আমি http সহ লিখি তাহলে সেম জিনিসটাই আসবে। দেখেন এই যে https, হ্যাঁ, তারপরে হচ্ছে কোলন ডট দিলাম, কে তো কোলন হইবে। কোলন কেমনে দেবো, শিফট দিয়ে এই যে কোলন, তারপরে হচ্ছে লিখবো হচ্ছে যে স্ল্যাশ ক্যারেক্টার, তারপর লিখবো হচ্ছে www করে দিলাম, w তিনটা ডট, এই যে du.ac.bd। এবারটা আর এটার মধ্যে পার্থক্য দেখেন, একটু আগে আমি শুধু লিখছিলাম du.ac.bd, আমাকে যে রেজাল্টটা দেখাইছিল, এবার আমি ফুলটা লিখছি, আমাকে কিন্তু ভাই সেম রেজাল্টটাই দেখাবে। এই যে দেখেন আমাকে সেম রেজাল্টটাই দেখাইছে। একটু আগে কিন্তু আমি এগুলো ছাড়া দিচ্ছিলাম, এবার এগুলো সহ দিচ্ছি, কারণ এগুলো ডিফল্ট থেকে যায়, ডিফল্ট সেট থেকে যায়। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এ মানে হচ্ছে ভাই আমি আমার আমার আমি কি এত সুন্দর, এটা কোনো কথা? মানে আমার হাত, মুখ, ঘাড় লাল হয়ে গেছে, বাহ, এটা কোনো কথা? আজকের আজকের টপিক নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দেবো এখানে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লাইভটা এখানে শেষ করে দেবো। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লাইভটা এখানে শেষ করে দেবো, একটু অনুগ্রহ করে জানাবেন। ওকে, আশা করছি আপনাদের কোনো প্রশ্ন নাই, আমরা লাইভটা শেষ করে দিচ্ছি।